আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আরেকটি ইংরেজি সলভ ক্লাস নিয়ে তোমার ভাইয়া হাজির হয়ে গিয়েছে এবং আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ট্রান্সলেশন রিলেটেড। সো এই জিনিসগুলো কিন্তু তুমি চাইলে নিজে নিজে পড়লেও পারো। সো তুমি বলতে পারো তাহলে ভাইয়া আপনি কেন আবার ভনিতা করে সেই জিনিসগুলো আমাদেরকে সলভ করে দেখান। দেখো, এই জিনিসগুলো সলভ করার মাধ্যমে আমি তোমাদেরকে যেই জিনিসটা দিতে চাই সেটা হচ্ছে আইডিয়াটা, অর্থাৎ এই টাইপের জিনিসগুলা নেক্সট টাইম যখন তোমার পরীক্ষায় আসবে তখন তুমি কিভাবে এইগুলোর অ্যান্সার করবে সেই জিনিসগুলাই তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলা ভাইয়া তোমাদের জন্য প্রিপেয়ার করে নিয়ে আসি, কিংবা কয়েকটা এক্সাম্পল টেনে আনি যার মাধ্যমে ট্রিকি জিনিসটা তোমাকে বের করার পসিবল ওয়েটা তোমার সামনে ক্লিয়ার করে দেয়। তাহলে চলো আমরা শুরুতে একটা প্রশ্ন দেখছি, বার্ডস অফ দ্য সেম ফেদার ড্যাশ। তাহলে বার্ডস অফ দ্য সেম ফেদার লিভ টুগেদার হতে পারে, ফ্লক টুগেদার হতে পারে, লুক বিউটিফুল হতে পারে, তারপর ফ্লাই টুগেদার হতে পারে। সো এই ক্ষেত্রে আমি সঠিক উত্তরটা কিভাবে বুঝবো? কারণ আমরা যদি স্ট্রাকচারগত দিক দিয়ে দেখি সবগুলাই রাইট, কি মোটামুটি সবগুলাই তুমি সঠিক হিসাবে ধরে নিতে পারো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে সঠিক কোনটা তুমি কিভাবে বুঝবা? এইটা যদি তোমার বুঝতে হয় ভাইয়া, তাহলে তোমাকে প্রবাদ প্রবচন পড়তে হবে। কি ইংরেজিতে যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই তুমি পারবা। এবং এই যে প্রভাবটা দেওয়া হয়েছে এর বাংলা হচ্ছে চুরে চুরে মাস্তুতো ভাই। কি এর বাংলা হচ্ছে চুরে চুরে মাস্তুতো ভাই, চুরে চুরে মাস্তুতো ভাই, ঠিক আছে। তাহলে এই যে বলা হচ্ছে চুরে চুরে মাস্তুতো ভাই, এই জিনিসটা তুমি কিভাবে জানবা? এই জিনিসটা তুমি তখনই জানবা যখন হচ্ছে এই প্রভাবটা তোমার মুখস্থ থাকবে। আর এই প্রভাবটা তুমি কিভাবে মুখস্থ করবা? বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। কি হবে এখানে? সঠিক উত্তরটা হবে ফ্লক টুগেদার, ফ্লক টুগেদার। সো এই জিনিসগুলো জানতে হলে কিন্তু ভাইয়া তোমাকে একবারে বেসিক থেকে শুরু করে এই জিনিসগুলো একবারে মুখস্থ করে নিতে হবে। তোমার পাঠ্য বইয়ের মধ্যে যতগুলো প্রভাব আছে, কিংবা পাঠ্য বইয়ের মধ্যে না থাকলে তুমি অ্যাডমিশনের জন্য যে বইটা কিনেছো, অ্যাডমিশনের জন্য অবশ্যই একটা বই কিনেছো, সেই অ্যাডমিশনের বইটা নিবা এবং সেই অ্যাডমিশনের বইটা নিয়ে এই বইয়ের মধ্যে দেখবা অনেকগুলা তোমার হচ্ছে প্রভাব দেওয়া আছে। সেই প্রভাবগুলো পড়ে তুমি বিগত বছরে প্রভাব থেকে আসা সকল প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে নিবা, তাহলেই দেখবা এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, তেল পানিতে ভাসে। দেখো, তেল পানিতে ভাসে এইটা কিন্তু কোনো প্রভাব না, এটা হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ উপস্থিত বুদ্ধি খাটিয়ে তোমার সেই সেন্টেন্সের ইংরেজিটা অনুমান করে ট্রান্সলেট করে দিতে হবে এবং এর জন্য তোমার সুইটেবল 4টা অপশন দেওয়া থাকবে এবং এই জিনিসগুলোই তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, অন্যথায় তুমি পারফেক্টলি অ্যান্সার করতে পারবা না। তাহলে চলো আমরা দেখি, তেল পানিতে ভাসে তার মানে কি? এটা হচ্ছে একটা বর্তমানকালের উদাহরণ বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি তেল পানিতে ভাসে, যদি বলতাম এরকম তেল পানিতে ভাসতেছে তাহলে আমরা নিতাম এটাকে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলতাম তেল পানিতে ভেসেছে, কি তেল পানিতে ভেসেছে, তাহলে আমরা নিতাম প্রেজেন্ট পারফেক্ট। কিংবা তুমি যদি বলতা আধা ঘন্টা ধরে বা আধ ঘন্টা ধরে তেল পানিতে ভাসছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই কথাটা বলতা যে তেল পানিতে ভাসতেছে বা আধ ঘন্টা ধরে তেল পানিতে ভাসতেছে, এই কথাটা বলতা। তাহলে এই সবগুলো জিনিস যেহেতু এর সাথে রিলেটেড না, আমরা ইজিলি বলতে পারি এইটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে আমরা পড়েছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এবং অয়েল জেনে আমরা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনগুলা সর্বদা কি হয়ে থাকে? সিঙ্গুলার। সো যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে আমরা অবশ্যই এস বাই এস নিব। তাহলে সেই রুলসটা আমরা ফলো করে দেখি তো, অয়েল ইজ ফ্লোটিং, তার মানে কি এইটা হবে না, এইটা হবে না। কেন হবে না? কারণ এইটা তারা দিচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর বলা হচ্ছে অয়েল ফ্লোটস ওভার দ্য ওয়াটার। দেখো এখানে ওভার, উপরে বোঝাতে ওভার কখন বসে? যখন কোনো কিছু গতিশীল বোঝায়, অর্থাৎ উপরে কোনো কিছু গতিশীল, সেই ক্ষেত্রে আমরা ওভার নেই। লাইক তুমি বললা যে আমার মাথা উপর দিয়ে কিছু কাক উড়ে গেল, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি বলবা যে ক্র ইজ গোয়িং বা ক্র ইজ ফ্লাইং ওভার মাই হেড। কি ক্র ইজ ফ্লাইং ওভার মাই হেড, তার মানে কি আমার মাথার উপরে কোনো কিছু গতিশীল থাকলে সেই ক্ষেত্রে আমরা নিব ওভার। অন্যথায় যদি কোনো কিছুর সাথে কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকে, লাইক আমার হাতের উপর মার্কারটা আছে, এই ক্ষেত্রে আমি বলবো অন। কি বলবো? অন। তাহলে তেল যদি পানির উপরে থাকে তাহলে কি এটা অবশ্যই স্পর্শ করে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সঠিক উত্তর নিব কি অন। তাহলে অন যদি নেই, এইখানে এটা প্যাসিভ করা হয়েছে, তার মানে কি এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট না, তাহলে এইটাও অ্যান্সার হচ্ছে না, তারপর এইটাও হচ্ছে না, কারণ এখানে ওভার আছে। তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে? সঠিক উত্তরটা হচ্ছে এইটা। এইটা আমরা সঠিক উত্তর নিচ্ছি। কেন? কারণ অয়েল ঠিক আছে ফ্লোটস
ঠিক আছে, ভাষা অর্থে এর সাথে এস বাই এস ব্যবহার করা হয়েছে, যেহেতু পানি এবং তেল একত্রে একজন আরেকজনের উপর লেগে আছে, তাই আমরা এখানে প্রিপোজিশন নিচ্ছি উপরে থাকা অবস্থায় অন এবং শেষে দিয়ে আমাদের যে অবজেক্ট ওয়াটার দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো ভাইয়া তোমাকে যেভাবে দেখালাম এইভাবে যদি ধরে ধরে বুঝে বুঝে পড়তে পারো, তাহলেই দেখবে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধে এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা তোমার জন্য হচ্ছে সবচেয়ে সহজ। এবার তোমাদের জন্য আমি আরও দুইটা কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং এই দুইটা কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। সো এইগুলো সলভ করার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে আরও বেশি শানিত করে নিব। দেখো এখানে বলা হচ্ছে শিক্ষক আমাদের দেরি করার জন্য বকলেন। তাহলে এই টাইপের কোয়েশ্চেন তুমি যদি ইদানিং একটু দেখো, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ডি ইউনিট বলো কিংবা এ ইউনিট, প্রত্যেকটা ইউনিটে এই টাইপের কোয়েশ্চেন দিচ্ছে, অর্থাৎ ট্রান্সলেশন থেকে তারা কোয়েশ্চেন দিচ্ছে। এবং যখন তারা আস্তে আস্তে হচ্ছে রিটেন সেগমেন্টে মুভ করলো, তখনই কিন্তু তারা আরও বেশি পরিমাণে ট্রান্সলেশন কিংবা এই টাইপের জিনিসের প্রতি অনেক বেশি পরিমাণে ফোকাস দিচ্ছে বা জোর দিচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা সলভ করলে কিভাবে দেখবো যে শিক্ষক আমাদের দেরি করার জন্য বকলেন। তাহলে এইখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বকাটা। তুমি যদি দেখো আওয়ার টিচার এক্সপেলড আস ফর বিং লেট, তারপর বলা হচ্ছে আওয়ার টিচার ডিটেইনড আস ফর বিং লেট, তারপর বলা হচ্ছে আওয়ার টিচার পানিশড আস ফর বিং লেট, তারপর বলা হচ্ছে আওয়ার টিচার টোল্ড আস অফ ফর বিং লেট। তার মানে এখানে সবগুলো জিনিস ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে এখানে আমরা এক্সপেলড দিব, ডিটেইনড দিব, পানিশ দিব না টোল্ড অফ দিব। এই জিনিসগুলো আমাদের বোঝার জন্যই কোয়েশ্চেনটা সেট আপ করা হয়েছে, বাকি সব কিন্তু মোটামুটি সেম। তাহলে এই ক্ষেত্রে এক্সপেলড হবে না, ডিটেইনড বঞ্চিত করাও হবে না, পানিশড মানে হচ্ছে কি আর শাস্তি দেওয়া, তাহলে শাস্তি দেওয়ার বকা দেওয়া কি এক না। তাহলে এই ক্ষেত্রে এই যে টোল্ড অফ আছে না, এই টেল অফ মানে হচ্ছে বকা দেওয়া, টেল অফ মানে কি বকা দেওয়া, এবং এইটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এটা কি? এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। তাহলে দেখো শুধুমাত্র তুমি যে ট্রান্সলেশনের মধ্যে কয়েকটা জিনিস প্র্যাকটিস করে পেরে যাবা তা না, তোমাকে এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, এর জন্য হচ্ছে তোমাকে গ্রুপ ভার্ব পড়তে হবে, সবগুলোর সংমিশ্রণে হচ্ছে তুমি খুব ভালো পারফর্ম করতে পারবা। তাহলে এইখানে যদি টোল্ড অফ মানে যে বকা দেওয়া এটা তুমি না জানো, এমন কোনো জিনিস আছে তোমাকে এই সঠিক উত্তরটা কারেক্ট করে দিবে। তোমাকে অবশ্যই শুরুতে জানতে হবে এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং কি। ইন্ডিভিজুয়াল মিনিংটা যখন তুমি জেনে যাবা, তখন তোমার জার্নিটা হয়ে যাবে স্মুদার। তুমি খুব ইজিলি ডিটেক্ট করতে পারবা, আচ্ছা এইটা মানে তো এইটা বোঝায়, তখন খুব সুন্দরভাবে অ্যান্সার করে নিতে পারবা। তাহলে ভাইয়ের মুদ্রা কথাটা কি তুমি বুঝতে পারছো? মুদ্রা কথাটা কি? মুদ্রা কথাটা হচ্ছে তুমি এইগুলা পড়ার সময় তোমাকে গ্রুপ ভার্বের দিকে ফোকাস দিতে হবে, তোমাকে শব্দ চয়নের দিকে ফোকাস দিতে হবে। এখানে যদি কোনো ইম্পর্টেন্ট ক্লু থাকে সেটাকে খুঁজে বের করতে হবে, তাহলেই কিন্তু তুমি রিটেন সেগমেন্টও ভালো করতে পারবা এবং তোমার যখন ট্রান্সলেশন থেকে কোনো এমসিকিউ আসবে তখনও তুমি ভালো করতে পারবা। এখন চলো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। অন্যের দোষ ধরা সহজ। কি? অন্যের দোষ ধরা সহজ। তাহলে দেখো ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট অফ আদার্স। ঠিক আছে, তাহলে এখানে দিল তারা অফ, তারপর বলছে ইট ইজ ইজি টু ফাইন্ড আউট, এখানে দিচ্ছে ফাইন্ড, এখানে দিয়েছিল ফাইন্ড। ইট ইজ ইজি টু ফাইন্ড আউট ফল্টস অফ আদার, এখানে ফল্ট দিয়েছিল, এখানে ফল্টস দিয়েছে। ঠিক আছে, তারপর বলছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। কি? ফল্ট উইথ আদার্স। তারপর বলা হচ্ছে ইট ইজ ইজি টু ফাইন্ড আউট, আবার দিচ্ছে ফল্ট অফ আদার, এখানে দিচ্ছে উইথ আদার। তাহলে এখানে কয়েকটা জিনিসের সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে অফ ইউজ হতে পারে, শুধু ফাইন্ড না হয়ে ফাইন্ড আউটও হতে পারে, তারপরে হচ্ছে আবার উইথও বসাতে পারে, অফও দিতে পারে, আবার হচ্ছে আমরা ফল্টসও নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তরটা আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে পারবো? দেখো এর জন্য তোমাকে এখন আমি বুঝিয়ে দিব, এর জন্য তোমাকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়তে হবে, অর্থাৎ ফ্রেজ এন্ড ইডিয়মস পড়লে তুমি এইগুলোকে অ্যান্সার করতে পারবা। তুমি যদি ফ্রেজেস এন্ড ইডিয়মস না পড়ো তাহলে কিন্তু এইগুলোতে ভালো পারফর্ম করতে পারবা না। এইখানে অন্যের দোষ ধরা। কি? অন্যের দোষ ধরা অর্থে আমরা জানি যে বসে ফাইন্ড আউট উইথ আদার্স। কি? ফাইন্ড ফল্ট উইথ আদার্স। অন্যের দোষ ধরা অর্থে কি বোঝায়? দেখো অন্যের দোষ ধরা, অন্যের দোষ ধরা এটা হচ্ছে একটা ফ্রেজ। অন্যের দোষ ধরা অর্থে আমরা ব্যবহার করি ফাইন্ড ফল্ট উইথ আদার্স, অর্থাৎ এখানে উইথ ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসটা যদি তুমি না জানো তাহলে কখনোই কি অ্যান্সার করতে পারবা? তুমি তো বলে দিবা অব হবে। তাহলে দেখো শুধুমাত্র ট্রান্সলেশনের মধ্যে যে ট্রান্সলেশনটাই থাকে তা না, এখানে খুঁটিনাটি অনেক বিষয় থাকে। এইখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে তুমি কি নিবা, এখানে মিনিং বিচার করে হচ্ছে তুমি কি টেল অফ নিবা নাকি টেল আউট দিবা নাকি হচ্ছে টেল অফ দিবা শুধু, এই জিনিসগুলো তোমাকে কোয়েশ্চেন করে। তুমি কি এখানে টেল অফ দিবা নাকি টেল শুধু অফ দিবা,
এগুলো তো তোমার বুঝতে হবে। তাহলে এইগুলোর যদি মিনিং না জানো তুমি কি অ্যান্সার করতে পারবা? কখনোই না। তখন কিন্তু এই জিনিসগুলো তোমার কাছে অনেক টাফ হবে। তাহলে বুঝতে পারছো আমরা এখানে কি দেখছি? এইখানে আমরা দেখছি এইটা বুঝতে হলে তোমাকে অবশ্যই ফ্রেজেস অ্যান্ড আইডিয়মস পড়তে হবে, এইটা বুঝতে হলে অবশ্যই তোমাকে গ্রুপ ভার্ব পড়তে হবে। এবং আগেরগুলোর মধ্যেও আমরা আগের যে দুইটা কোয়েশ্চেন দেখলাম সেখানেও এই টাইপের কিছু জিনিস আমরা দেখেছি। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? ঢাকা ইউনিভার্সিটি সহজ কোনো জিনিস না, যেই জায়গার মধ্যে তোমাকে খুব ইজিলি বলে দিবে যে ভাইয়া এইটার মাধ্যমে এইটা করা যায়, ওইটার মাধ্যমে এত সহজে অ্যান্সার করা যায়। অর্থাৎ তারা তোমার বেসিক জিনিসটা জানার চেষ্টা করবে, তারা তোমার খুঁটিনাটি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে যে এই ছেলেটা তার বেসিক নিয়ে কতটুকু সচেতন, এই ছেলেটা কি পরিমাণে ইংরেজি জানে, খুঁটিনাটি জিনিসগুলো তাকে দিলে সে ধরতে পারতেছে কিনা, সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠবে তখন সে নিজ চেষ্টায় একটা প্যাসেজ লিখতে পারবে কিনা, এই জিনিসগুলোই কিন্তু তারা জাজ করে থাকে এই পরীক্ষার মাধ্যমে। এবং এর জন্য বেসিকটা স্ট্রং করা খুবই কঠিন। আর এই বেসিকটা স্ট্রং করার জন্য আমাদের কিন্তু একটা প্রি অ্যাডমিশন ব্যাচ আছে। তোমরা অলরেডি ভাইয়াদের এই ব্যাচ সম্পর্কে অনেক বেশি পরিমাণে জেনে গেছো। যেই ব্যাচে টোটাল ক্লাস থাকবে হচ্ছে 60+, কত 60+ ক্লাস থাকবে। এবং এইখানে আমাদের ইংরেজি যে রিটেন ক্লাসগুলো, সেই রিটেন ক্লাসগুলো এইখানে ইনক্লুডেড থাকবে প্রায় 10 থেকে 12টা। তারপরে পোয়েমের ক্লাসগুলো থাকবে অল, তোমরা সব পোয়েমের ক্লাস পাবা। বাংলা ক্লাস পাবা প্রায় হচ্ছে 20+, কি 20টার বেশি। জিকে ক্লাস পাবা তোমরা প্রায় হচ্ছে 10+, অর্থাৎ আমরা এখানে জিকের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিব। এবং এই জিনিসগুলোতে ভালো করতে হলে অবশ্যই তোমাদেরকে ভাইয়াদের কোর্সে আসতে হবে। আমাদের কোর্সের মধ্যে টোটাল 40টা এক্সাম হবে টপিক ওয়াইজ। এই 60টা ক্লাসের মধ্যে যে টপিকগুলো পড়াবো এই ওয়াইজ 40টা পরীক্ষা হবে। 10টা হবে আমাদের ফাইনাল এক্সাম। কি ফাইনাল এক্সাম নিব আমরা 10টা, ঠিক আছে। এবং আমাদের কোর্সে অলরেডি 20 জন বলেছিলাম, আমাদের 20 জনের মতো ফিল আপ হয়ে গেছে। সো তুমি চাইলে জয়েন দিতে পারো, তোমাদের জন্য আমরা আলাদা কেয়ার নিয়ে এই জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দিব। এবং তুমি যেমনটা বুঝলা আমাদের ক্লাসের মাধ্যমে এই টপিকগুলোর বেসিক যদি তোমার জানা থাকে, বোঝা থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা হয়ে যাবে তোমার জন্য অনেক সহজ একটা বিষয়। আর এই জিনিসগুলোই হাতে ধরে বোঝানোর জন্য ভাইয়াদের এই কোর্স। সো অলরেডি তোমরা এই কোর্স সম্পর্কে অনেক জেনেছো। সো তোমাদেরকে বলবো যেহেতু কোর্স শুরু হয়ে যাচ্ছে আর কয়দিন পরেই, অর্থাৎ 10 তারিখ থেকে আমাদের কোর্সটা স্টার্ট হবে। সো সময় ক্ষেপণ না করে তাড়াতাড়ি ভাইয়ার নাম্বারে একটা কল দাও, কল দিয়ে ভাইয়ার এই কোর্সে তুমি ইন হয়ে নাও। ইনশাল্লাহ এই কোর্সটা কমপ্লিট করতে পারলে তুমি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কিছুই জেনে যাবা। আর যখন অনেক কিছু জেনে যাবা তখন ঢাকা ইউনিভার্সিটির জার্নিটা তোমার জন্য হবে সবচেয়ে সহজতর।